350 টাকার ভাড়া 700 টাকা। আবার আজকে শুনলাম এই ভাড়া আরো বেড়েছে, 900 টাকা হয়ে গেছে। চাঁদাবাজিকে বৈধতা দেওয়া, আর ভাই চাঁদাবাজি বৈধতা দেওয়া এটা তো মন্ত্রীর কাজ না। যে উদ্দেশ্য নিয়ে বিএনপি সরকারকে ক্ষমতায় বসিয়েছে, এই জায়গায় কিন্তু মানুষ হুচট খাবে, আশাহত হবে। ভাড়া কম নিচ্ছে এটা বলা তো মন্ত্রীর কাজ না, বরঞ্চ বেশি নিচ্ছে এটাতে প্রেসারাইজ করে আপনাকে এটাকে নিয়ন্ত্রণে রাখা, এটা মন্ত্রীর কাজ। তারা কি কি ওখানে অন্যায় করে সেটা নিয়ে আমাদের দেখবার কথা বলার সুযোগ দেয় না। পরিবহনের বিশৃঙ্খলা এবং অনিয়মের প্রধান উৎসই চাঁদা। আচ্ছা, এখানে আসলে কাঁচা টাকা ছড়াছড়ি, গ্রেফতার করা হয়েছে, একাধিক মামলা দেওয়া হয়েছে, এমনকি দুদক দিয়ে পর্যন্ত হেনস্থা করার চেষ্টা করেছে। 18 কোটি মানুষের মধ্যে 18 কোটি মানুষে জানেন না আসলে ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া কত এবং ঢাকা থেকে বরিশালের ভাড়া কত, মানে তার গন্তব্যের ভাড়াটা কত। মাননীয় মন্ত্রীকে আমি অনুরোধ করব, আপনার মাধ্যমে অনুরোধ করব, এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করব, উনি এমন কথা বলবেন না যে কথায় যে দেশের সাধারণ মানুষ আহত হয়। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আপনারা জানেন এবং অনুষ্ঠান যা দেখছেন সবাই জানেন, আর কদিন পরে ঈদ। মানুষ রাজধানী ছেড়ে শস্যে গ্রামে তাদের আপনজনের সান্নিধ্যে, এবং বলা যায় যে যাওয়ার জন্য অনেকে উম্মাতাল, যেভাবে হোক বাড়ি যেতেই হবে। এই যেতে গিয়ে নানা ধরনের ভোগান্তির তারা শিকার হচ্ছেন। কখনো ভাড়া বেশি নিচ্ছে, কখনো নকল টিকিট পাচ্ছে, আবার অনেকে নির্বিঘ্নেও যাচ্ছেন। সবচেয়ে ভালো দিক হচ্ছে 7 দিন সরকারি ছুটি থাকার কারণে একটু চাপ কম, আমি যদি ভুল না জেনে থাকি। তো এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কীভাবে যাচ্ছেন যাত্রীরা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, তিনি আজকে আমাদের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাই এবং আপনার মাধ্যমে যারা দেখছেন এবং পরবর্তীতে ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সূচনায় যা বলছিলাম, যাত্রীরা কিভাবে যাচ্ছে তাদের দেখুন, আপনজনের আসলে সান্নিধ্যে। কিভাবে যাচ্ছে এটা বড় কথা নয়, সবাইকে যেতে হবে, জি, সবাইকে বাড়ি পৌঁছতে হবে এবং নারীর টানে বাড়িতে যাওয়া এটা আমাদের একটা রেওয়াজে পরিণত হয়েছে। তবে এবার যেটা স্বস্তির একটা সুবাতাস আমরা লক্ষ্য করছি সেটা হলো যে এইবার ঈদেই কেবলমাত্র ঈদের আগে একটা লম্বা ছুটি। আমরা আসলে ছুটি ব্যবস্থাপনার কারণেও অনেক সময় ভোগান্তি হয়। ঈদের আগে আসলে বেশি দরকার, যাতে ঈদের মানুষ আগে, যেতে পারে। হ্যাঁ, একদিন কম ছিল 18 তারিখ, এটা আমরা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি। যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে একটা দাবি উত্থাপন করেছি এবং সরকারি মিটিংগুলোতে সরকারকে লবিং করেছি, বুঝিয়েছি যে আমাদেরকে রেশনিং পদ্ধতিতে যাওয়ার একটা সুযোগ যদি হয় তাহলে দুর্ভোগ কিছু খানিকটা কমে এবং যাতায়াত স্বস্তিদায়ক হয়, এবং স্বস্তিদায়ক হলে মানুষের সরকারের প্রতি আস্থা এবং বিশ্বাস বাড়ে। সরকার সদাসরি সরকার এই প্রস্তাবটি আমলে নিয়েছেন। আপনাদের এবং সঙ্গে 18 কোনো তারিখে মিটিং হয়েছিল? আমরা আসলে আনুষ্ঠানিক মিটিং না হলেও যোগাযোগ আমরা হয়েছিল? বিভিন্ন পর্যায়ে এই বিষয়গুলো নিয়ে গোয়েন্দা সংস্থা, সরকারের সংশ্লিষ্ট অংশীজন যারা আছে সবার সাথে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে মোটামুটি দেন দরবার করি। সবাই কি নির্বিঘ্নে যেতে পেরেছে? দেখুন, এখনো যাচ্ছে, তবে যেটা স্বস্তির বিষয় সেটা হলো যে লম্বা ছুটির কারণে একটা রেশনিং পদ্ধতিতে যাওয়ার সুযোগ হয়েছে। কত যেটা লোক ঢাকা ছাড়ে আসলে এই সময়? আমরা এইবার যাত্রী কল্যাণ সমিতির যেটা পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণে দেখছি ঢাকা থেকে প্রায় 1.5 কোটি মানুষ ছাড়বে, গ্রামের বাড়িতে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। আমরা আসলে আলোচনাটা করি রাজধানী কেন্দ্রিক। আসলে রাজধানীর বাইরে এক জেলা থেকে অপর জেলায়ও যাতায়াত হয়। যদি আমি আপনাকে বলি কক্সবাজার থেকে পঞ্চগড়, চুয়াডাঙ্গা, ঢাকা, দিনাজপুর, এরকম হয়। এরকম যাতায়াত হয়। বান্দরবান থেকেও কিন্তু এই যে যারা সরকারি চাকরি করেন তারাও জি জি কিন্তু জি, এই যে সুতরাং এক জেলা থেকে আরেক জেলা, যেটাকে আমরা আন্তজেলা বলি, আন্তজেলা। আন্তজেলায়ও প্রায় 3.5 কোটি মানুষের যাতায়াত হবে। সুতরাং আমরা সবসময় আলোচনাটা, আমাদের ফোকাসটা কিন্তু রাজধানী কেন্দ্রিক থাকে, ব্যবস্থাপনাও রাজধানী কেন্দ্রিক থাকে এবং আমাদের সরকারের সমস্ত নজরদারিও রাজধানী থেকে যারা যায় তাদের উপরে থাকে। কিন্তু আন্তজেলায় যে যাতায়াত, আমি গতকাল যেটা খবর নিয়েছিলাম, বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে বরিশাল, আমাদের আপনি জানেন ভোলার একটা বৃহৎ অংশ
মানুষ চট্টগ্রাম শহর এবং ঢাকা শহরে থাকে, তারা কিন্তু ঈদের সময় বাড়ি যায়। আমরা দেখেছি যেটা ভোলা থেকে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের বাস, যে সমস্ত বাসগুলো আছে এই বাসগুলোতে যেখানে 350 টাকা নিয়মিত ভাড়া নিতেন, এই সমস্ত বাসগুলো গতকাল পর্যন্ত তারা 700 টাকায় ভাড়া নিয়েছেন। 350 টাকার ভাড়া 700 টাকা। আবার আজকে শুনলাম এই ভাড়া আরো বেড়েছে, 900 টাকা হয়ে গেছে। এটা কিন্তু ঈদের মন্ত্রী আইজিপি তারা তো কাছাকাছি। বলছেন যে ভাড়া 1 টাকাও বেশি নিতে পারবে না। দেখুন আসলে উনি মাননীয় মন্ত্রীকে আমি অনুরোধ করব, আপনার মাধ্যমে অনুরোধ করব, এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করব, উনি এমন কথা বলবেন না যে কথায় যে দেশের সাধারণ মানুষ আহত হয়, এবং যে সমস্ত কথাবার্তা বললে মালিকরা আরো বেশি অতিরিক্ত ভাড়া নেওয়ার জন্য উৎসাহিত হয়। তারা মনে করেন তিনি কি সেরকম কিছু বলছেন? তারা কারণ উনি বলছেন আমি অতিরিক্ত ভাড়ার কোনো অভিযোগ পাচ্ছি না, বরঞ্চ কোনো ক্ষেত্রে মালিকরা খুশি হয়ে 20 টাকা 50 টাকা বা কোনো বাস আরো বেশি কম মানে এরকম নির্ধারিত রেকর্ড ভাড়ার চেয়ে কম ভাড়া নিচ্ছে। এরকম রেকর্ড আসলে বাংলাদেশে নাই। এইরকম নজির যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় সড়ক পরিবহন মন্ত্রীর দায়িত্ব শেষ। ওনার আর দায়িত্ব পালনের কোনো প্রয়োজনীয়তাও নাই। কারণ যেদিন মালিকরা, আর একটা বিষয় হলো উনি মালিক সমিতির নেতা, শ্রমিক ফেডারেশনের নেতাদেরকে সাথে নিয়ে যখন এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে যায়, বাস কাউন্টারে যায় বা বাস উঠে পর্যবেক্ষণ করে, তখন কিন্তু মালিকদের চশমা পরে যখন দেখে, তখন সবগুলো মালিকদের সাজাই দেওয়া, বলে দেওয়া, এই সমস্ত কথাগুলো যখন মন্ত্রীর মুখ দিয়ে বের হয়, তখন দেশের মানুষ স্বাভাবিকভাবে বিরক্ত হয়। দ্যাটস নট দ্য অ্যাকচুয়াল এবং পিকচার। এটা আসলে এই সিনারি এবং বাস্তবিক অর্থে সিনারি আলাদা। আমরা এখানে দুটো অভিযান এখানে দেখছি। একটা হলো যে সড়কমন্ত্রী মালিকদের নিয়ে যাচ্ছেন, কোনো সমস্যা পাচ্ছেন না। আবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যখন যাচ্ছেন, তখন কিন্তু তারা চিত্র পাচ্ছেন ভিন্ন রকম। দেখতে পাচ্ছেন মোরা সিট বিক্রি করছে, অর্থাৎ সিট নাই, ওই বাসের সিট বিক্রি করছে, এইরকম অভিযোগ কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হ্যাঁ ওই যে মাঝখানে যে করিডোরটা থাকে এখানে মোড়া বসিয়ে ওই সিটও বিক্রি করে, এটাও পাচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। বাট এখানে আমার একটা প্রশ্ন আছে, এই মানুষগুলো তো যেতেও হবে কোনো না কোনো ভাবে, তো এটা আমি যদি পজিটিভলি দেখি তাহলে অসুবিধা কোথায়? দেখুন এটা তো আসলে দুর্ঘটনার ঝুঁকি আছে। আমরা এটা পজিটিভ অর্থে দেখতে চাই। পজিটিভ অর্থে দেখলেও ধরুন যাত্রী সাধারণ একটা মানুষের জীবনের নিরাপত্তার দিকটা বিবেচনায় করে আসনগুলো বিন্যাস করা সবার থাকে। আগে সেটি আমাকে সবার আগে দেখতে হবে। আমাকে বাড়ি যেতে হবে, কিন্তু আমার জীবন নিয়ে যেতে হবে। আমার জীবন হারিয়ে আমি আমার ঈদের আনন্দ উপভোগ করা, এই জায়গাটা যদি কোনো নাগরিক না বুঝে, আমাদের রাষ্ট্র তো বুঝে। সুতরাং রাষ্ট্রের একটা অভিভাবক সুলভ দায়িত্ব আছে। এই সমস্ত দায়িত্বের জায়গা থেকে আমরা এই সমস্ত কাজগুলো আমরা হতে দিতে পারি না। আবার আমরা দেখি অতিরিক্ত ভাড়ার ব্যাপারে মন্ত্রী বলছেন এক কথা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বলছেন এক কথা, যাত্রী সাধারণের আসলে নাবিশ্বাস উঠছে। আসলে আমি যদি আপনাকে মোটা দাগে বলতে যাই, ঈদে শুধু বাস ভাড়া বাড়ে তা নয়, অন্যান্য উপকরণের দামও বাড়ে, সেমাই, চিনি, কাপড় চোপড় সব কিছু বাড়ে। সবার সাথে প্রতিযোগিতা দিয়ে বাসের ভাড়াও বাড়ে। এখন ব্যাপারটা হলো যে বাসের একটা কাঠামোগত সংস্কার আমরা নতুন সরকারের কাছে আশা করি। আমরা যদি বিগত সরকারের দেখুন, বিগত সরকারের সড়কমন্ত্রী যেভাবে আপনি বাস কাউন্টারগুলোতে মালিকদের নিয়ে মিডিয়াকে সাথে নিয়ে যেতেন, আমরা যদি ওই রেওয়াজে চর্চা করি, তাহলে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে দেশের মানুষ পরিস্থিতি চেঞ্জ হবে না। যে উদ্দেশ্য নিয়ে বিএনপি সরকারকে ক্ষমতায় বসিয়েছে, এই জায়গায় কিন্তু মানুষ হোঁচট খাবে, আশাহত হবে। আমরা নতুন আশার আলো জাগাতে চাই। আলো জাগানোর জন্য সরকারের উচিত ছিল কাঠামোগত সংস্কার করা। যেমন আপনি কোন পয়েন্টগুলোতে টাচ দিলে মানুষ ভাড়া নৈরাজ্যের শিকার হবে না, এবং সরকারের সমীক্ষার মধ্য দিয়ে আমি প্রতিদিন কত মানুষকে বের করতে পারি, এবং এগুলোকে কোন নেটওয়ার্কের মাধ্যমে এই ডিজিটাল বাংলাদেশে কিভাবে তাদেরকে বের করতে পারি, তাইলে হ্যাসেল ফ্রি আমি যাতায়াতটা সুনিশ্চিত করতে পারি। এই সমস্ত জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করবার বিষয় আছে এবং কাঠামোগত সংস্কার করবার বিষয় আছে। ধরুন আপনি
ঢাকা থেকে বরিশালে যে বাসটি যাচ্ছে, ঢাকা থেকে চট্টগ্রামে যে বাসটি যাচ্ছে, এখানে কিন্তু আমি মোজাম্মেল হক চৌধুরী ছাড়া সাধারণ কোনো, এই যে 18 কোটি মানুষের অন্ততপক্ষে আমি আপনাকে বলতে পারি 19 কোটি অন্তত 90 লাখ মানুষ জানেন না কোন বাসের কোন জায়গা থেকে কোন জায়গার পারমিট বা যাওয়ার অনুমতি আছে। কেউ জানে এটা কিন্তু জানেন আমি না, জানি না। নাম্বার 1। নাম্বার 2, অনেকেই জানেন না, 18 কোটি মানুষের মধ্যে 18 কোটি মানুষই জানেন না আসলে ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া কত এবং ঢাকা থেকে বরিশালের ভাড়া কত, মানে তার গন্তব্যের ভাড়াটা কত। এখন এটার জন্য আসলে আমি কাঠামোগত জায়গাটা কি পরিবর্তন এনে দিতে পারি। আমার বাসের মধ্যে লেখা থাকবে এই বাস ঢাকা টু চট্টগ্রাম এবং সরকার নির্ধারিত ভাড়া এত টাকা, বাসের মধ্যে একটা ইয়া থাকবে, নোট থাকবে। তাহলে এখন যদি ওই জায়গাতে যদি এই যে 680 টাকা ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া, এটা যদি লেখা থাকে, 90 টাকা নিলেও কিন্তু আমার যাত্রী সাধারণ এটাকে প্রতিহত করার ক্ষমতা রাখেন, সংগঠিত হওয়ার ক্ষমতা রাখেন, প্রতিবাদ করবার, এবং অভিযোগ কেন্দ্রের নাম্বার লেখা থাকবে। এই সমস্ত কাঠামোগত জায়গাগুলোতে আমরা হাত না দিয়ে মন্ত্রী যদি বলে দেন যে আগের মন্ত্রীর স্টাইলকে ফলো করে যদি বলেন যে এখানে আসলে মানুষের দুর্ভোগ নেই, মানুষের কষ্ট নেই, কেউ ভাড়া বেশি নিচ্ছে না বরঞ্চ কম নিচ্ছে, এগুলো আসলে হাস্যরস্যের জন্ম দেয়। এই সমস্ত জায়গাগুলোতে আমরা নতুন সরকারের বেশি ভাড়া নয় একটা যুক্তি আছে, অনেক বাস মালিক বা পরিবহন মালিক বলেন যে ধরুন এখন যিনি বরিশাল যাচ্ছেন যে বাসটি নিয়ে, ধরেন সেই বাসটি আসার সময় কিন্তু কোনো যাত্রী পাবেন, এই যুক্তিটা কিন্তু অনেক সময় দিয়ে থাকে। দেখুন আসলে কারণ এখন তো মানুষ শুধু যাচ্ছে, আসছে না কেউ। দেখুন ভাড়া নির্ধারণের সময় এই সমস্ত সবগুলো উপাদান, সবগুলো বিষয়কে বিবেচনায় নিয়ে তারা একচেটিয়াভাবে বাড়িয়েছেন। ওই ভাড়া বাড়ানো পৃথিবীর কোনো দেশে আছে? যারা লাভবান হয় তারাই একমাত্র স্টেক হোল্ডার। কিন্তু বাংলাদেশ একটা পিকুলিয়ার দেশ, এখানে ওই যে মালিক সমিতির নেতা, শ্রমিক ফেডারেশনের নেতা এবং সরকার মিলেমিশে ভাড়া বাড়ায়। ওখানে আমাদের মানে যাত্রীদেরকে বা যাত্রী কল্যাণ সমিতিকে আমরা মূল স্টেক হোল্ডার, কিন্তু আমাদেরকে ওখানে রাখে না, আমাদেরকে একটা বার্গেনিং এর সুযোগ দেয় না। তারা কি কি ওখানে অন্যায় করে সেটা নিয়ে আমাদের দেখবার, কথা বলার সুযোগ দেয় না। তারপরেও এই সমস্ত, এই যে আপনি বললেন যাওয়ার সময় যাচ্ছে, আসার সময় আসে না, সেটার জন্য তারা আসন বিন্যাসের ক্ষেত্রে একটা সুযোগ নেয়। সেটা হলো একটা 52 আসনের একটা বাসকে 40 আসন বিবেচনায় ভাড়া নির্ধারণ করা হয়, নাম্বার 1। নাম্বার 2, আপনার এই যে 52 জনের ভাড়া ধরে 40 জনের কাঁধের উপর চাপাই দিল। আর একটা হলো, এগুলো কিন্তু দেশের মানুষ জানে না, আপনার মাধ্যমে হয়তো জানবে। আর একটা বিষয় হলো আপনার গড় বোঝাই ধরা হয় 70%, অর্থাৎ 30% আসন আমার খালি যাচ্ছে। তাহলে 30% যদি খালি যায়, 30% যাইতে খালি আর আসার সময় 30% খালি, 60%। কিন্তু যাওয়ার সময় তো আপনি মুড়ি সিট দিয়ে 120% বানাইছেন, তাহলে তো আপনার এটা কাভার করে। এখন এই সমস্ত কথাগুলো যখন আমরা বলি তখন তারা সরকারকে বাধ্য করেন আমরা যাতে এই সরকারি ফোরামগুলোতে না থাকি। আগের সরকারের সময় আমাদের সাথে কি ধরনের আচরণ করা হয়েছে দেশবাসী দেখছে, আপনারাও দেখছেন। কিন্তু এখন যে আচরণ করা হচ্ছে, এখন আমরা সরকারি ফোরামে আমরা যাব না। সব সরকার দলীয় নেতারাই বলে দিচ্ছেন, পরিবহন মালিকদের নেতারাই বলে দিচ্ছেন সরকারি ফোরামে আপনার কাজ কি। কারণ সরকারি ফোরামে এই সমস্ত যুক্তিগুলো তো আমরা তুলে ধরছি, আর দেশের মানুষের 18 কোটি মানুষের সাথে আমরা বিষয়গুলো টু দ্য পয়েন্টে তুলে ধরছি। এই যে আপনি বললেন যে যাওয়ার সময় তো আসলে খালি যাচ্ছে, লোড হয়ে যাচ্ছে, আসার সময় খালি আসছে। কিন্তু দেশের মানুষ তো জানে না যে 30% যাইতে খালি, আসতে 30% খালি হলে 60% খালি, তাহলে আসা যাওয়াতে তার এটাকে করে নিছে। 1 নাম্বার। 2 নাম্বার হলো যে এই যে আমার ভাড়ার উপর সারা বছর ব্যাপী আমি ঈদ বোনাস দেই, ওই ঈদ বোনাস ওখানে ধরা আছে। তাহলে আপনি এখন কেন বলেন যে আমার আসার সময় খালি আসে? নাম্বার 1। নাম্বার 2, 3 নম্বরে আসেন, সব রুটে তো ভাই খালি আসে না। যেমন ঢাকা চট্টগ্রাম যাইতেও লোড, আইতেও লোড। যেমন ঢাকা সিলেট যাইতেও লোড, আইতেও লোড। ঢাকা ময়মনসিংহ যাইতেও লোড, আসতেও লোড।
তাহলে এইরকম আপনি যদি বলেন আমার আরো 20টা রাস্তা, যেমন ঢাকা কুমিল্লা যাইতে হলো আসতে হলো, তাহলে আপনি কোন বিবেচনায় আমাকে বলবেন যে হয়তো 2-4টা রুটে কিছু রোডে, যেমন কি উত্তর অঞ্চলের রোডে হয়। এখন যে উত্তর অঞ্চলের রুটে হয় ভালো কথা, উত্তর অঞ্চলের যে সমস্ত রুটে হয়, ধরেন যে সমস্ত গন্তব্যে আপনার ভাড়া 600 টাকা, ওই জায়গাতে আপনি কিছু ভাড়ায় নিতে পারেন। হয়তো এটা আসলে আইনসিদ্ধ নয়, আমি বলতে পারি না, তারপরে বলছি, কিন্তু আপনি এখানে 1 লাফে করবেন 2000 টাকা। না এটা তো খুব, আমি আমার কথা বলি, আমি চট্টগ্রাম যাব, আমার 19 তারিখের আমি টিকিট কেটেছি চট্টগ্রামে, কোনোভাবে টিকিট পাই না। জি 3 দিন আমি চেষ্টা করে, আমার মতো লোক 3 দিন চেষ্টা করে উচ্চ পর্যায়ে মানে জিএম বা অন্যান্য যারা ব্যবস্থাপক আছেন তাদের সাথে যোগাযোগ করে, তারা আমার কোনোভাবে টিকিট দিতে চায় না। বাসে, ঢাকা থেকে চট্টগ্রামে লাস্ট বাসে না ট্রেনে? বাসে সর্বশেষ আমাকে বলা হলো, এটা এর আগেও আমি এই ধরনের ঘটনার শিকার হয়েছি, এটা শুধু ঈদের সময় হই, সেটা হলো যে আমার কাছ থেকে তো অতিরিক্ত ভাড়া চাইতেও পারে না, নিতেও পারে না। আমাকে বলেন যে আমার চট্টগ্রামের কোনো, আমি যাব চট্টগ্রাম, আমারে বলে যে চট্টগ্রামের কোনো সিট খালি নাই। আচ্ছা আচ্ছা, আমাকে বলেন যে চকরিয়া পর্যন্ত নিতে হবে। ভাই কেন আমি চকরিয়া নেব কেন? না আমার চট্টগ্রামের গাড়িতে সিট খালি নাই। আচ্ছা চকরিয়া নিলে আমার ভাড়া, আমার 680 টাকার ভাড়া আছে 800 টাকা। দেখেন অতিরিক্ত ভাড়া নেওয়ার কৌশলগুলো কি, ফাঁদগুলো কি, এটা কার সাথে যার সাথে যেরকম ব্যবহার করা যায়। ধরেন এখন আমাকে সর্বশেষ দিল সালাম পরিবহনের বাসে, আপনার মাধ্যমে বলি, সালাম পরিবহনের বাসে আমাকে দিল আবদুল্লাপুর থেকে কাপ্তাই, 800 টাকা ভাড়া নিল, 650 টাকার ভাড়া। দেখেন 650 টাকার ভাড়া আমাকে দিতে হলো কত, 800 টাকা। আমাকে বাধ্য করলো যে আপনার চট্টগ্রাম পর্যন্ত, আপনি চট্টগ্রাম নেমে যেতে পারবেন কিন্তু আমার কাপ্তাই পর্যন্ত দিতে। কেন ভাই? আমি নিজে জানি যে আবদুল্লাপুর থেকে কোনো ইয়া পর্যন্ত, কাপ্তাই পর্যন্ত কোনো রুট নাই, রোড হলো সাইদাবাদ থেকে। তাহলে দেশের 18 কোটি মানুষই তো জানে না, এবং সরকার এটা জানানোর ব্যবস্থাও করে নাই। তাহলে জানানোর সহজতম মাধ্যম কি? ওই বাসটিতে লেখা থাকবে এই জায়গা থেকে এই জায়গা। আজকে কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কোন রুটে কত ভাড়া কেউ কিন্তু জানে না। জানাবার কোনো প্রয়োজন সরকার মনে করেন না। কারণ কি? কারণ হলো সরকার মালিকদের সাথে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়, এখানে জনস্বার্থ, যাত্রীর স্বার্থ, মানুষের স্বার্থ এটা তুচ্ছ তাচ্ছিল্য বিষয় হয়ে দাঁড়ায়। আর যখন সরকারের একজন মন্ত্রী মালিকদের নেতা নিয়ে বাস টার্মিনালে যায়, লঞ্চ টার্মিনালে যায়, এই যে সরকারি মিটিংগুলোতে যেখানে পুলিশের আইজি, র্যাবের ডিজি, অন্যান্য স্টেক হোল্ডারগুলো আছে, সরকারের দলের নেতারা আছে, এই সমস্ত ফোরামগুলোতে তাদেরকে নিয়েই বসেন, তখন তারা এমনিতেই মাফিয়া হয়ে ওঠেন। এই কাজটি সরকার সুকৌশলে করেন, তাদেরকে মানুষের উপর এই সমস্ত স্ট্রিম রোলার চালানোর সুযোগগুলো তৈরি করে দেন। কারণ কি এর মধ্য দিয়ে আসলে এই যে কেন, কারণ যদি আমি বলি যে যেমন এই যে নতুন সরকারের নতুন মন্ত্রী, অন্যদিকে আমি কিন্তু এটা সরকারের সমালোচনা ওইভাবে করতে আসিনি, কারণ আমি সরকার প্রধানের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা দেখছি ভিন্ন রকম। সরকার প্রধান জনগণকে শান্তি দেওয়া, স্বস্তি দেওয়া, জনগণের জনরায়কে শ্রদ্ধা জানানো, সম্মান জানানোর জন্য যে সমস্ত মিশন বাস্তবায়ন করছে তাতে আমরা অভিভূত। কিন্তু সরকারের মন্ত্রীকে দেখতেছি, সড়ক মন্ত্রীকে অ্যাকসেপ্ট অনলি সিঙ্গেল মিনিস্টার, যেহেতু আমরা এই সেক্টরের মানুষ, চাঁদাবাজিকে বৈধতা দেওয়া। আর ভাই চাঁদাবাজি বৈধতা দেওয়া এটা তো মন্ত্রীর কাজ না। ভাড়া কম নিচ্ছে এটা বলা তো মন্ত্রীর কাজ না, বরঞ্চ বেশি নিচ্ছে এটাতে প্রেসারাইজ করে আপনাকে এটাকে নিয়ন্ত্রণে রাখা, এটা মন্ত্রীর কাজ। এখন এই যে এই কাজগুলোতে আমার মনে হয় সরকার প্রধানের বা এই সরকারের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার বৈপরীত্য দেখতে পাচ্ছি। এই জায়গাতে আমরা নতুন মন্ত্রী হিসেবে ওনাকে আমরা অনুরোধ করি, উনি আরও বেশি দায়িত্বশীল হবেন এবং সংবেদনশীল হবেন, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বুঝবেন এবং জনসাধারণের পালস বুঝে কথা বলবেন। 1.5 কোটি মানুষ যে একবারে যায়,
এই 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 পরিমাণ পরিবহন কি আছে যাওয়ার মতো? দেখুন আমাদের কিন্তু বিশাল ফিগার। দেখুন, আমরা যদি ঈদের আগে আমরা সাধারণত ঈদের যদি ছুটি 3 দিন হয়, জি। স্বাভাবিকভাবে আগে 3 দিন ছুটি বিদ্যমান ছিল, জি। তাহলে প্রথম দিনে একসাথে 1.5 কোটি মানুষকে বের করা কঠিন। একদম একটা ম্যাসাকার পরিস্থিতি সৃষ্টি জি, হয়ে জি। যাচ্ছে। আপনি জানেন, আমরা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে সরকারকে লবিং করে আসছিলাম দীর্ঘদিন যাবৎ। জি। আমাদের সংগ্রাম পথ চলা আজকের নয়, জি। দীর্ঘ একটা পথ চলার ইতিহাস আছে। আপনি জানেন এই যে আমাদের কি পরিমাণ মানুষ যায়, এই তথ্যটা আমরা নানান মেকানিজমের মধ্য দিয়ে বের করেছি। সরকারের কাছেও এই তথ্য ছিল না, হুম। মালিকদের কাছেও ছিল না। এই সমস্ত তথ্য উপাত্তগুলো দিয়ে আমরাই সরকারকে সহযোগিতা করছি। আমরা নানান এই যে বিটিআরসি থেকে শুরু করে, বাসগুলো থেকে শুরু করে, অন্যান্য যে পরিবহন এগুলোকে শুরু করে সবগুলো কে নিয়েই একটা সার্ভে করে এই সমস্ত রিপোর্টগুলো আমরা অনেক জি। কষ্ট করে আমরা কিন্তু নিয়েই গণমাধ্যমকে দিচ্ছি, সরকারকে দিচ্ছি। এর মধ্যে আপনি যেটা বললেন সেটা আমাদের কোনোভাবে যাওয়ার মতো ক্যাপাসিটি নেই। আমাদের যে সমস্ত বাস আছে, আমি যদি বলি আমাদের মোটা দাগে দূরপাল্লাতে বাস আছে 80,000-এর মতো সারা বাংলাদেশে, নট ঢাকা। ঢাকায় মাত্র 20,000। জি। সারা বাংলাদেশে বাসের সংখ্যা আন্তঃজেলা। 80,000, যেটাকে সিটি আন্তঃজেলা সার্ভিস বলি এটাতে। কিন্তু ট্রেন আছে, আমাদের ট্রেন 173টা ট্রেন আছে। নৌ পরিবহন। লঞ্চে আমাদের উন্নতি হয়েছে শুধু নৌপথে বেশ কিছু বড় বড় লঞ্চ বহরে যুক্ত হয়েছে। আপনিও দক্ষিণবঙ্গের মানুষ, আপনি ভালো জানেন। আমরা তো এখন চলে যাই সবাই, বিশেষ করে এই তারপরে অঞ্চলের মানুষ কিন্তু নৌ সংক্রান্ত আপনার কাছে আমার চেয়ে ভালো অভিজ্ঞতা আছে। এখন আমরা দীর্ঘদিন নৌপথে যাতায়াত নৌপথে করেছি। যাতায়াত করেছেন। তো এখন ব্যাপারটা হলো যে আমাদের যে সম্মিলিত ব্যবস্থা, এর মধ্য দিয়ে আমরা 20 থেকে 22 লাখ মানুষকে বের করতে পারি পার ডে। একসাথে পার ডে। আচ্ছা। এটাও কিন্তু ওভারলোড হয়। তার মধ্যে এই যে এত মানুষ যায়, এত মানুষ পাসিং করার মতো আমাদের ক্যাপাসিটি নেই। এই যে এই প্রথমবার পেয়েছি। আমাদের যে অভিজ্ঞতা, আমাদের ধরেন গত 20 বছরের আমাদের পর্যবেক্ষণ, পথ চলা, এই 20 বছরের পর্যবেক্ষণের মধ্যে এই প্রথমবার জি। এটাকে বিএনপি সরকারকে ভাগ্যবান সরকার বলা যায়। এই অর্থে আমরা একটা লম্বা ছুটি আমরা পেয়েছি, এবং এটা সরকারের আর সরকার প্রধানের ইচ্ছার প্রতিফলন। সরকার প্রধানকে আমরা রিকোয়েস্ট করেছিলাম বিভিন্ন এজেন্সির মাধ্যমে এবং সরকারের অর্গানগুলোর মাধ্যমে অনুরোধ করেছিলাম 18 তারিখে একদিন ছুটি দেওয়া হোক। অনেক মানুষ অনেক স্বস্তি পাচ্ছে। উনি এটা বিবেচনায় সাথে সাথে বিবেচনায় নিয়েছেন। এটা আমি অভিভূত, এবং আপনার মাধ্যমে সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। না, আমরা তো রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালো কিছুর এটাকে জন্য। আমার কাছে মনে হয় সরকারের কাছে আমরা দুটো জিনিস চেয়েছিলাম। আপনার মাধ্যমে এটা বলি, আসলে আওয়ামী লীগ সরকার বিগত সময়ে আমরা যেটা দেখেছিলাম, আমরা যখন কোনো দাবি নিয়ে তাদের কাছে যেতাম, তারা এটাকে বিরক্তি মনে করতেন। আসলে আমরা আমাদের সাথে কোনো কথা বলিনি। জি, জি, তারা যাদের প্রতিনিধিত্ব করেন তাদেরই একটা অংশের প্রতিনিধি হিসেবে আমরা কথা বলতাম। জি। কিন্তু এই সরকারের বয়স অল্প সময়, এই অল্প সময়ে প্রথমবার ঈদ পেয়েছি। প্রথমবার সরকারের কাছে আমরা দুটো দাবি দিয়েছি, সরকার সাথে সাথে বিবেচনায় নিয়েছে। একটা হলো যে যখন আমরা দেখলাম রেশনিং পদ্ধতির জ্বালানি সরবরাহ, জি। আমরা ঈদ আসার সাথে সাথে দেখলাম যে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি নেওয়ার জন্য এই যে দীর্ঘ সারি, জি। এতে একটা যানজট তৈরি হচ্ছে। অন্যদিকে যেই বাসটি ঢাকা থেকে বরিশাল বা ঢাকা থেকে চট্টগ্রাম 5 ঘন্টায় পৌঁছাতো, 6 ঘন্টায় পৌঁছাতো, তাকে একবার তেল নিতে হচ্ছে ঢাকায়, আবার দাউদখান্দি গিয়ে তেল নিতে হচ্ছে, আবার কুমিল্লা গিয়ে আবার, কারণ ঢাকায় সে পুরো তেল পাচ্ছে না। কারণ যেই তেলটা পাচ্ছে তাকে, একটা বাসকে আমরা বিবেচনায় দেখলাম তার যে সক্ষমতা, এই সক্ষমতাকে আমরা অর্ধেক করে ফেলছি। একদিকে আমার পরিবহন সংকট, অন্যদিকে তার ক্যাপাসিটিকে আমার দ্বিগুণ করার কথা, সেই জায়গাতে উল্টো আমরা কমিয়ে ফেলছি। এটা আমরা যখন সরকারের নজরে নিয়ে আসলাম, সরকার সাথে সাথে এই রেশনিং পদ্ধতির জ্বালানি তেলের বিষয়টি উঠিয়ে দিলেন। এটা আমরা
সরকারের গোয়েন্দা সংস্থাগুলোকে জানাইলাম, সরকার প্রধানকে জানাইলাম, সরকারের সড়ক মন্ত্রীকে জানাইলাম, সরকারের সচিবকে জানাইলাম, জ্বালানি মন্ত্রীকে জানাইলাম। যেদিনই জানাইলাম ওই দিনই আমরা একটা গণমাধ্যমও প্রেস রিলিজ দিয়ে দিলাম যে সরকারের কাছে আমরা এই দাবি করি। আমরা দেখলাম যে এটা 2 দিনের মধ্যেই সরকার এটা উঠিয়ে নিয়েছেন, যদিও এখনো কিছু কিছু সংকট কোনো কোনো জেলায় আছে। এটা নিশ্চয়ই সরকার দেখবেন, বিবেচনায় নেবেন। আরেকটা বিষয়, আমরা ছুটির কথাটা বললাম, এটাও সাথে সাথে সরকার বিবেচনায় নিয়েছে। এই যে আমাদের একটা প্রাপ্তি মনে হয়েছে, এই যে প্রাপ্তির জায়গায় এটা এই সমস্ত অর্জনগুলো আসলে গণমানুষের অর্জন। এগুলোতে যখন সরকার সংবেদনশীল হয়, গণমানুষের আস্থা এবং বিশ্বাস আরও বেশি বৃদ্ধি পায় এবং সরকারের জনপ্রিয়তা বাড়ে। ঈদে স্বস্তিতে বাড়ি যাওয়া কিন্তু একটা বিরাট আনন্দের বিষয়, কারণ আমরা দেখেছি যে ছাত্র জীবন থেকে যখন বাড়ি যেতাম আমরা কত ঝক্কি ঝামেলা কত কিছু, ধরুন 8, 10, 12, 15 ঘন্টা পর্যন্ত লেগে যেত। এখন কিন্তু দৃশ্যপট একটু চেঞ্জ হয়েছে মনে হয়, এবং দীর্ঘদিন পর যদি সব কিছু ঠিকঠাক থাকে এবার কিন্তু আমরা একটি স্বস্তিদায়ক ঈদযাত্রা পেতে পারি, এই যাত্রা পেতে পেরে অত্যন্ত। তবে আমাদের একটা শঙ্কার জায়গা আছে, সেটা হলো যে সরকার যেহেতু আমরা বর্তমান সরকারকে জনবান্ধব সরকার হিসেবে মনে করি এবং দেখতে পাচ্ছি তাদের কার্যক্রমের মধ্য দিয়ে এটা দেখা যাচ্ছে, সরকারকে আমরা অনুরোধ করব তারা একটা এই যে আমরা যেহেতু দুটো ঈদে আমরা যাই এবং এটা দেশের কালচারে পরিণত হয়েছে, সুতরাং আমাদের সবচেয়ে বড় উৎসব তো এই ঈদুল ফিতর, তারপরে ঈদুল আজহা। সুতরাং আমাদের এই দুটো ঈদকে ম্যানেজমেন্টের জন্য একটা সার্বিক পরিকল্পনা, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং স্বল্পমেয়াদী একটা পরিকল্পনা নেবেন। তার মধ্য দিয়ে আমাদের আসলে কি পরিমাণ মানুষ যাচ্ছে, আমার সক্ষমতা কি, এবং এটা হ্যাসেল ফ্রি করার জন্য উপায়গুলো কি। যেমন আমরা ইন্দোনেশিয়াতে আমরা দেখি কোনো দ্বীপে, ওখানে যে সমস্ত দ্বীপ অঞ্চল আছে, এই সমস্ত দ্বীপ জেলাগুলোতে তারা হেলিকপ্টার সার্ভিসও দিয়ে থাকে, চার্টার হেলিকপ্টার সার্ভিস দিয়ে থাকে, অর্থাৎ দ্রুত মানুষকে স্থানান্তরের একটা ব্যবস্থা করে থাকে। এটা হলো যে তারা স্বল্পমেয়াদী ওই যে আশেপাশের দেশ থেকে হেলিকপ্টার ভাড়া করে নিয়ে আসে, এই যে 1 সপ্তাহ বা 15 দিনের জন্য। এই সমস্ত ব্যবস্থাপনাগুলো আমাদেরও আসলে এই ধরনের কিছু ব্যবস্থাপনা স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী প্রয়োজন বলে আমি মনে করি। সরকার কি সেই পরিকল্পনা গ্রহণ করতে পারে? আমার মনে হয় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে বিচক্ষণতা, নিশ্চয়ই উনি এই সমস্ত বিষয়গুলোর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওনার প্রো পিপল রাজনীতি, মানুষের জন্য কিছু করতে চান, ওনার আগ্রহ এবং ইচ্ছা, এটা যেটা আমাদের কাছে আমাদেরকে অনুপ্রাণিত করছে। আমরা যারা গণমানুষের জন্য দীর্ঘদিন যাবৎ কথা বলেছি, গণমানুষের জন্য আন্দোলন করেছি, আমরা ওনার এই সমস্ত বিষয়গুলোতে অনুপ্রাণিত হচ্ছি এবং আগামী দিনে আরও বেশি কথা বলার, আরও বেশি গণমানুষের পাশে থাকার জন্য উদ্বুদ্ধ হচ্ছি। সুতরাং এই সমস্ত জায়গাগুলোতে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী নজরদারি। আরেকটি কথা আমরা খুব শুনি, চাঁদাবাজি ব্যাপক, কি বলে, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আসলে কি এরকম চাঁদাবাজি আছে এই সেক্টরে? দেখুন, আসলে পরিবহনের বিশৃঙ্খলা এবং অনিয়মের প্রধান উৎসই চাঁদা। আচ্ছা, এখানে আসলে কাঁচা টাকা ছড়াছড়ি বলা যায়। এখানে আপনি হাত বাড়ালেই কাঁচা টাকা মেলে। সুতরাং এখানে নেতৃত্বের যারা জায়গায় আছে তারা বিশুদ্ধ এবং পরিশুদ্ধ, তাদেরকে বিশুদ্ধ এবং পরিশুদ্ধ করা এটা কঠিন চ্যালেঞ্জের। সুতরাং এই সমস্ত জায়গাগুলোতে আমাদের আসলে কাঠামোগত সংস্কার চাই। আমরা বিগত সরকারকে আমরা নানাভাবে বলার চেষ্টা করেছি, যতবার বলার চেষ্টা করেছি উল্টো হেনস্থার শিকার হয়েছি। আপনি তো গ্রেফতার হয়েছিলেন, আপনি জানেন, আমাকে গ্রেফতার করা হয়েছে, একাধিক মামলা দেওয়া হয়েছে। এমনকি আমি একটা যে ফ্যামিলি নিয়ে অনেক অসচ্ছলতার মধ্যে, আর্থিক অসচ্ছলতার মধ্যে আমি চলি, আমাকে দুদকে পর্যন্ত দুদক দিয়ে পর্যন্ত হেনস্থা করার চেষ্টা করেছে, আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বা অর্থাৎ তাদের মতো বানানোর চেষ্টা করেছে। এই যাত্রীদের কল্যাণে যে
কি বলে আপনার অ্যাক্টিভিটিস এটা কতদিন ধরে আপনি চালাচ্ছেন? আমাদের প্রায় এখন এই সংগঠনের বয়স প্রায় 20 বছর। কিন্তু এই 20 বছরে কোনো পরিবর্তন কি আপনি দেখছেন? নিশ্চয়ই পরিবর্তন হচ্ছে। এই যে এখন সরকারের নীতি এবং কৌশলগত জায়গাতে আমরা একটা ধাক্কা দিতে পারছি। জি, যেখানে দেশের 16 কোটি মানুষ সরাসরি উপকৃত হচ্ছে। সুতরাং এটা আপনি এই অর্জনগুলো আসলে কম কিসের? এটাতে আমরা আসলে হ্যাপি। এটাকে আমরা একেবারে ছোট করে দেখছি না। আরেকটা বিষয় হলো যে পরিবহনে যারা নেতৃত্ব দেন, জি, যারা পরিবহন মাফিয়া, জি, যারা সরকারের ক্ষমতার অংশীদার হয়ে যায়, আপনি বিগত সময়েও দেখেছি, বর্তমানেও কিন্তু অনেকে হয়ে গেছে। তা এখন এই যে এই জায়গাগুলোতে জনগণের পক্ষে কেউ ছিল না, সিদ্ধান্ত ছিল একপেশে। সেই জায়গাতে এখন আমাদেরকে কাউন্ট করছে। জি, কোনো অনিয়ম করার সময় একটা মানুষ, অর্থাৎ একটা পরিবহন শ্রমিকরা একটা মানুষকে আহত করবার সময় বা কোনো ধরনের বেইজ্জতি করবার সময় বা তার সাথে খারাপ ব্যবহার করবার সময় তো আমলে নিচ্ছে যে জি, তাদের প্রতিবাদকারী, তাদের প্রতিষ্ঠান আছে, তাদের অভিভাবক আছে, তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশে আছে। এই সমস্ত বিষয়গুলো তো এখন তারা আমলে নিচ্ছে, কাউন্ট করছে। জি। সুতরাং এই সমস্ত জায়গাতে আমাদের অর্জন কম কিসের? আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করি। এই পরিবহন কেন্দ্রিকই এই ঢাকার রাস্তায় আপনি দেখবেন যে একই রাস্তা এটি পৃথিবীর কোথাও কিন্তু আর নেই। 5 কিলোমিটার গতির গাড়িও চলছে আর 100 কিলোমিটার গতির গাড়িও চলছে। এই যে পরিবহনের নৈরাজ্য, ধরুন একটা রাস্তায় গাড়ি চলছে যেটা 100 কিলোমিটার গতিতে, তার সামনে যদি একটা 5 কিলোমিটার গতির গাড়ি থাকে তাহলে স্মুথলি চালাতে পারবে না। এইসব নানা কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। এগুলো নিয়ে কি আপনার কথা বলেছেন কখনো? দেখুন, এগুলো নিয়ে আমরা বিগত সময়ে দীর্ঘ 20 বছরে অনেক কথা বলেছি। আমরা যতবার কথা বলবার চেষ্টা করেছি ততবার আমরা নিগৃহীত হয়েছি। বিগত সরকারগুলোর কাছে আমরা নিগৃহীত হয়েছি। বর্তমান সময়ে আমরা একটা আশার আলো দেখছি। জি, কারণ ওই 5 কিলোমিটার গতির পেছনে কিন্তু আমার প্রধানমন্ত্রীর গাড়ি চলছে। জি, 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 নিশ্চয়ই আমার এখানে একটা আশার আলো আমরা ঝলকানি দেখতে পাচ্ছি। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করবার জন্যই উনি সরেজমিনে একেবারে নিজেই ট্রাফিক সিগন্যাল মেনেই উনি পথ চলছেন। জি, জি, নিশ্চয়ই এখান থেকে আমাদের একটা স্বস্তির সুবাতাস আসবে এবং অতি শীঘ্রই ওনার একটা ইতিমধ্যে উনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলেছেন, বুয়েটের গবেষকদের সাথেও কথা বলেছেন এবং ওনার আগ্রহ দেখতে পাচ্ছি। আমরা ওনাকে একটু সময় দিতে চাই। নিশ্চয়ই ওনার পরিবহন সেক্টরে স্বস্তি আসুক এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে আলোচনা শেষ করছি। আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।